গ্যাপ রিপোর্টে বলেছে 42% বাই 2030। এগুলো কিন্তু আগে সমস্ত কপি ছিল, কিন্তু এটা মানতে পারি নাই। তো এটা একটা বিষয় যেখানে একটা ট্রেড অফ হয়েছে, এখানে একটা ব্যালেন্স তৈরি করতে হয়েছে। আমরা মিটিগেশনকে কম্প্রোমাইজ করে আমরা ফিনান্সটা আনার চেষ্টা করেছি। আর যে জিনিসটা এখানে আমরা বারবার বলছি যে আমাদের 300 বিলিয়ন, যেটা আমাদের প্রফেসর সুবর্ণ বড়ুয়া বলেছেন, এটা হলো যে আমাদের ধারাবাহিক একটা উদ্যোগ। 2010-এ যেটা দিয়েছিল 100 বিলিয়ন, সেখানেও বলেছে এটা কিন্তু ম্যান্ডেটরি না, will jointly mobilize $100 billion collectively by developed country, 100 billion from 2020 onward annually. তো এইখানেও কিন্তু ওখানে বলেছে যে 53 হলো COP21 এর একটা সিদ্ধান্ত। সেখানেও বলেছে যে 53-তে বলেছে যে আগের যে মোবিলাইজেশনের যে অব্লিগেশন ছিল সেটা কন্টিনিউ করবে, 2025 পর্যন্ত কন্টিনিউ করবে 100 বিলিয়ন। 26 থেকে শুরু হবে নতুন একটা এনসিকিউজি দিয়ে শুরু করা হবে, সেটা আমরা 300 বিলিয়ন পেলাম। এখন এটা ওই যে তখনও কিন্তু আমরা ফেল করেছি, আমরা কিন্তু এটা ম্যান্ডেটরি করতে পারিনি। উইল প্যারাগ্রাফ 53-তেও বলেছে শুড, শেয়ার কিন্তু করে নাই, শুড কন্টিনিউ দেয়ার। এখানে পড়ি যেখানে বলেছে যে প্যারাগ্রাফ 53-তে যেটা ধারাবাহিকতা 300 বিলিয়ন আমরা পেলাম, সেখানেও বলেছে শুড। এবং এখানে বলেছে যে এবং এক জায়গায় শুধু আছে ওই জায়গায় যে নতুন যে এনসিকিউজি হবে সেটা বলেছে শ্যাল সেট, অর্থাৎ এই সেটিংটা ম্যান্ডেটরি, কিন্তু যে মোবিলাইজেশনটা সেটা শুড। তো আমি এখানে একটু আশার কথা বলি যে বাংলাদেশ এখান থেকে কিভাবে উপকৃত হতে পারে। তার আগে একটু কথা বলে নেই যে আমরা এবার কিন্তু চেষ্টা করেছি আমাদের গভর্নমেন্ট, সিভিল সোসাইটি, এনজিও সবাই মিলে যেন একটা জয়েন্টলি কাজ করে একটা বাংলাদেশ কমন পজিশন পেপার তৈরি করা যায়, সেই চেষ্টা কিন্তু হয়েছে। এবং আমাদের যে পজিশন পেপার টেকনিক্যাল কমিটি, সেই কমিটিতে আমাদের সিভিল সোসাইটি এক্সপার্টরা ছিলেন, এনজিও এক্সপার্টরা ছিলেন, এবং সবাই মিলেই আমরা তৈরি করেছি, সবার মতামত দিয়ে করা হয়েছে। আজকে যে আমি যে উপস্থিত হয়েছি সরকারের পক্ষ থেকে, সেটাও একটা ইন্ডিকেশন যে আমরা সবাই মিলেই আমরা চেষ্টা করছি যে বাংলাদেশের ভয় হবে একটা, বাংলাদেশের পজিশনও হবে একটা, এবং বাংলাদেশের যে চাহিদা যে আমরা বলবো টু দা গ্লোবাল কমিউনিটি, সেটাও একই ভাবে বলবো। এটাও একটা, আমি গতকাল মাননীয় উপদেষ্টার অনুমতি নিয়ে আমি আজকে আসছি যে আমরা কিন্তু একসাথে কথা বলবো, এবং আমরা আমাদের যে চাহিদাগুলো সেটার জন্য দুই রকম না হয়, আমাদের কোঅর্ডিনেটেড পজিশনটা যেন থাকে, সেটা ইনশাআল্লাহ আগামীতে কন্টিনিউ করবে। তো আমি যেটা বলছিলাম যে কিছু ভালো কথা বলা দরকার, যেমন এখানে যেমন 300 বিলিয়ন বলেছে, এটা আগের ধারাবাহিকতা, এখানে নতুন করে আশাহত হওয়ার কিছু নাই। তো ওখানে যেমন বলেছে যে এক জায়গায় যেমন একটা বলেছে যে বাইলেটারাল, মাল্টিলেটারাল, পাবলিক, প্রাইভেট, সেগুলো তো আছে। এক জায়গায় বলেছে বাইলেটারাল চ্যানেলটাকে উৎসাহিত করা হবে। তো আমি এখানে একটা ভালো অপরচুনিটি দেখতে পাচ্ছি যে ওখানে বলেছে যে আন্ডারস্কোর, মানে ওনারা একটা সিদ্ধান্ত নিয়েছেন যে বাইলেটারালকে ওনারা উৎসাহিত করবেন। আমি মনে করি যে থ্রু বাইলেটারাল চ্যানেল আমাদের ভালো সহায়তা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে, এবং সেখানে গ্র্যান্ড ফাইন্যান্সিং পাওয়ার সুযোগ আছে। আমাদের বর্তমানে যে মাল্টিলেটারাল ডেভেলপমেন্ট ব্যাংকগুলো যা দিচ্ছে, তারা কিন্তু আস্তে আস্তে গ্র্যান্ড কমিয়ে ফেলছে। ওয়ার্ল্ড ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ডিসিএফ, গ্রিন ক্লাইমেট ফান্ড কিন্তু এখন গ্র্যান্ড ফাইন্যান্সিং প্রায় কমতে কিন্তু আমাদেরকে লোন দিচ্ছে, হাই কনসেশনাল লোন, অ্যারাউন্ড 1%, 1.5% ইন্টারেস্ট, কিন্তু তারা কিন্তু লোন দিচ্ছে। সুতরাং আমি মনে করি যে গ্র্যান্ড ফাইন্যান্সিং এর যে সুযোগটা, যদি আমরা বাইলেটারাল অ্যাপ্রোচে যাই, সুযোগটা একটু বাড়বে এবং সহায়তার পরিমাণটা বাড়বে। ওখানে কন্ডিশনাল একটু কম থাকে, বিভিন্ন কন্ডিশন তো আমাদের দেয়, সেটাও আমার মনে হয় বাইলেটারাল নেগোসিয়েশনে এই কন্ডিশনটা কন্ডিশন করার কিছু সুযোগ থাকে। আরেকটা জিনিস যেটা প্রেজেন্টেশনও আসছে, তারা বলেছে যে আমাদের যে পাবলিক সোর্স, অর্থাৎ ডেভেলপ কান্ট্রি গভর্নমেন্ট থেকে যে টাকাটা আসবে, সেটা 2022-এ যা ছিল তার চেয়ে 3 গুণ করা হবে বাই 2030। তো এটা একটা ভালো জিনিস যে আমরা বারবার বলে আসছি যে আমরা প্রাইভেট সেক্টর কবে কি দিবে, কোন কন্ডিশনে দিবে, সেটা আমরা কিন্তু ডিপেন্ড করতে পারি না, রিলাই করি না। আমরা পাবলিক সোর্স থেকে চাই, আমরা উন্নত দেশে সরকার থেকে টাকা চাই। তো
তো এইটা ওনারা বলেছেন যে 22 যা ছিল তার চেয়ে 3 গুণ করবেন। তো এটা দেখার বিষয় আসলে 3 গুণ হয় কিনা। তো এরকম কিছু কিছু বিষয় আসছে ভালো, যেগুলো ভালো মানে কি, এটা ধারাবাহিকতা। আগে যেরকম আসছে তার বাইরে তো আসার সুযোগ নাই। আগেও যেটা বলেছে ক্ল্যারিটির অভাব বলি, আমরা সবসময় বলি যে ল্যাক অফ ক্ল্যারিটি, অস্পষ্টতা আছে। এইবারও অস্পষ্টতা আছে, এই অস্পষ্টতা থাকবে। এটাই হলো ডাইনামিক্সটা, যে গ্লোবাল নেগোসিয়েশনে এর চেয়ে ভালো আমরা আগেও আনতে পারি নাই, এবারও আনা সম্ভব হয়নি। তবে এইবারে কপ প্রেসিডেন্সির যে একটা দুর্বলতা দেখলাম আমরা, যে ওনারা যে ইনফ্লুয়েন্স করার যে ক্ষমতাটা সেটা একটু কম দেখেছি আমরা। অন্য কপে দেখতাম যে কপ প্রেসিডেন্সি তারা সরাসরি হেড অফ দি গভর্নমেন্ট অথবা হেড অফ দি স্টেটের সাথে কথা বলতো। বড় বড় দেশ, যেমন ধরে আমি উদাহরণ দিই, যেমন আমাদের ইউএসএ, চায়না, ইন্ডিয়া, তাদের হেড অফ দি স্টেট বা হেড অফ দি গভর্নমেন্টকে সরাসরি কথা বলতো। সাউথ আফ্রিকা, ব্রাজিল, যারা 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 ওখানে আসলে ম্যাটার করে তাদের সাথে সরাসরি কথা বলতো। যেমন আজারবাইজানি প্রেসিডেন্ট অথবা কপ প্রেসিডেন্ট, উনি কথা বলতেন। তো এই জিনিসটা আমরা কম দেখেছি, যার দরুন আমরা কোনো কোনো ক্ষেত্রে বড় ধরনের আমরা কম্প্রোমাইজ করতে হয়েছে। আরেকটা বড় হলো যে আর্টিকেল 6 এর আওতায় যত নেগোসিয়েশন হচ্ছে, আমরা তো আর্টিকেল 6 এ গঠন হয়েছে প্যারিস এগ্রিমেন্ট 2015-তে। এই 9 বছর পরে আমরা একটা পুরো পিকচার পেলাম। আর্টিকেল 6 মার্কেট মেকানিজম, আর্টিকেল 6.2, আর্টিকেল 6.4, এই মার্কেট মেকানিজমের যত ধরনের রুলস, গাইডলাইন্স, প্রসিডিউর, মডালিটি সব এবার এটা ওদের একটা প্রেসিডেন্সির একটা টার্গেট ছিল, যেটা দুইটা জিনিস ডেলিভারি দিবে অবশ্যই। একটা হলো ফাইন্যান্স সিকিউরিটি, আর একটা হলো আর্টিকেল 6। আর্টিকেল 6 নিয়ে আর কোনো আলোচনার প্রয়োজন নাই। আগামী কপে আর্টিকেল 6 নিয়ে কোনো আলোচনা হবে না। এখন যেটা প্রশ্ন আসছে যে বাংলাদেশ প্রস্তুত কিনা। আমরা বাই দিস টাইম আমরা জানি যে আর্টিকেল 6 নিয়ে 2025 থেকে পুরোপুরি কাজ শুরু হবে। আমরা আমাদের স্ট্রাকচার, যেটা গভর্নিং স্ট্রাকচার, ইনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট, সেটা হয়ে গেছে। এখন যে আপনারা বলছেন যে অথরাইজেশন, যে হোস্ট কান্ট্রি অথরাইজেশন বা ট্রানজ্যাকশন করা, কার্বন সেল করা, আমাদের যে কার্বন ইউনিটগুলো সেল করার যে ব্যবস্থা, সেটা কিন্তু আমরা করে ফেলছি। এখন কেউ যদি এই ধরনের যদি এমিশন রিডাকশন করেন, ইউনিট যদি তৈরি করতে পারেন, আমরা বলি আর্টিকেল 6 এমিশন ইউনিট, রিডাকশন ইউনিট এখন বিক্রি করতে পারবে। এই ট্রানজ্যাকশনটা এখন সম্ভব হবে। আমরা সিডিএম এ যে সুবিধাটা আমরা নিতে পারি নাই, এই ট্রেনটা আমরা এবার মিস করতে চাই না। এই ট্রেনটা আমরা উঠতে চাই আর্টিকেল 6 এর ট্রেনে। তবে এখানে কিছু সমস্যা আছে। আমরা যখন বলি, যেমন আমরা অ্যাডাপশন লস এন্ড ড্যামেজকে আমরা প্রায়োরিটি দেই আমাদের প্রেক্ষাপটে, কিন্তু রুট কস্ট তো মিটিগেশন, গ্লোবাল এমিশন। আর্টিকেল 2 অফ দ্য কনভেনশন কি বলছে? আলটিমেট অবজেক্টিভ অফ দ্য কনভেনশন টু স্টেবিলাইজ দ্য কার্বন গ্রিনহাউস গ্যাস কনসেন্ট্রেশন ইন দ্য অ্যাটমসফিয়ার। এটা হলো আলটিমেট অবজেক্টিভ। আর্টিকেল 2 অফ দ্য কনভেনশন সেজ আলটিমেট অবজেক্টিভ। এইখানে কিন্তু জোর দিতে হবে। আমরা তো একটা হলো যে এলডিসি, আমাদের লিমিটেশন আছে, আমাদের ক্যাপাসিটি কনস্ট্রেইন আছে। পাশাপাশি আমরা ওয়ান অফ দ্য মোস্ট ক্লাইমেট ভালনারেবল কান্ট্রি। এই ভালনারেবিলিটি তো কমবে না, এবং যদি এমিশন বাড়তে থাকে, এই ভালনারেবিলিটিও বাড়তে থাকবে। ইন ওয়ান স্টেজ উই উইল ফাইন্ড দ্যাট নো অ্যাডাপ্টেশন মেজার্স ওয়ার্ক। একসময় দেখবেন যে আমরা যে অ্যাডাপ্টেশন করছি, কোনো অ্যাডাপ্টেশনই কাজ করবে না যদি এভাবে এমিশন যদি কন্টিনিউ টু গ্রো, যদি করতে থাকে। আমরা বলি 1.5 তো বলা হচ্ছে 2035-এর মধ্যে আমরা ক্রস করব। তারপরে বলা হচ্ছে 2, বলা হচ্ছে যে এমিশন যদি কন্টিনিউ করে বাই 2045 উই উইল ক্রস 2 ডিগ্রি সেলসিয়াস গ্লোবাল অ্যাভারেজ এমিশন, যা টেম্পারেচার রাইজ। তো এইটা তো একটা পর্যায়ে আনতে হবে। তো এই জন্য আমরা যেটা বলছি যে ডেভেলপ কান্ট্রি মাস্ট টেক দ্য লিড। পাশাপাশি যাদের সামর্থ্য আছে অ্যাকর্ডিং টু দ্য রেসপেক্টিভ ক্যাপাবিলিটিস এবং ডিফারেন্সিয়েটেড রেসপন্সিবিলিটি, তাদেরকেও এগিয়ে আসতে হবে। এই জন্য আমরা অ্যাজ এ মোস্ট ক্লাইমেট ভালনারেবল কান্ট্রি আমরা বলি যে আমাদের গ্লোবাল এমিশনটাকেও যেন আমরা অ্যাড্রেস করতে পারি ইন টোটালিটি। বাট প্রিন্সিপালস ইজ ভেরি ক্লিয়ার, ডেভেলপ কান্ট্রি মাস্ট টেক দ্য লিড। এখানে আমরা G20 কথা বলি। G20 country is responsible for more than 80% of the global emission.
ওই 20টা দেশ যদি সবাই মিলে একটু এগিয়ে আসে, তাহলে আমাদের যে আসল যে প্রবলেম চেঞ্জ, সেটাই তো আমি অ্যাড্রেস করতে পারি। এবং আপনারা এবার যে বন্যাটা দেখলেন, এই যে আমাদের নোয়াখালী, ফেনী, তারপরে ওই যে আমাদের শেরপুরে, এই বন্যা কিন্তু ভবিষ্যতে আরো অনেক বেশি হবে এবং দেখবেন যে আপনাদের কোনো বাদ কাজ করবে না, কোনো অ্যাডাপ্টেশন মেজার্স কাজ করবে না। আমরা যেমন যে স্যালাইন রেজিস্ট্যান্স রাইস ভ্যারাইটি আমরা দিচ্ছি, এখন দেখা যাচ্ছে যে আমাদের স্যালাইনিটি এত বেড়েছে, আমাদের ওই ধান চাষও হচ্ছে না, ক্রপ ভ্যারাইটি গুলো কাজ করছে না। এখন আমাদের নতুন আরেকটা ক্রপ ভ্যারাইটি করতে হবে, যেটা প্রায় 25 ppb স্যালাইনিটি যেন তারা উইথস্ট্যান্ড করতে পারে। তো এই বিষয়গুলো আছে। তো আমরা আশা করছি যে যেই অপরচুনিটি আমরা পেয়েছি ফ্রম গ্লোবাল কমিউনিটি, ফ্রম COP29, সেটা যেন আমরা ট্যাপ করতে পারি, ক্যাপিটালাইজ করতে পারি। সেই জন্য একটা বিশেষ আমাদের পরিকল্পনা থাকতে হবে। এখানে আমরা পরিবেশ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার সাথে আমরা বসতে যাচ্ছি, যেটাই আমরা পেয়েছি বিভিন্ন সিদ্ধান্তের মাধ্যমে, সেখানে বাংলাদেশ যেন উপকৃত হয়। এবং যেটা আমরা ডাইনামিক্সটা যেটা বলি, যে এই ডাইনামিক্সটা কিন্তু দূর হবে না। আমরা বলতে পারি যে নিউ কলোনিজম আমরা পড়ে গেছি, কিন্তু এখানে যে রিয়েলিটিটাও বুঝতে হবে। এখানে কিছু কিছু দেশকে, যেমন এবার বলা হয়েছে যে আমাদের এক্সপান্ডিং ডোনার বেস, এটা খুব গুরুত্বপূর্ণভাবে আলোচনা হয়েছে, যে এখানে চায়নাকে ইন্ডিকেট করা হয়েছে যে চায়না এখন নাম্বার 1 ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড। তো চায়না শুড অবশ্যই ভলান্টারি শুড কন্ট্রিবিউট টু দ্য গ্লোবাল ফাইন্যান্স। এটা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। এটা আমরা বাইরে কিন্তু আলোচনাটা শুনিনি, কিন্তু মিনিস্ট্রিয়াল লেভেলে এটা আলোচনা হয়েছে যে চায়না যদি একদম টু কিপ দ্য নেগোসিয়েশন অ্যালাইভ। যদি ইউ না থাকতো, আমাদের অনেক জিনিস আমরা ভেঙে যেত, মাঝপথেই ভেঙে যেত। তো ওদেরকে আমাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত, তারা চেষ্টা করে শেষ পর্যন্ত এই মাল্টিলেটারাল প্রসেসটা যেন ধ্বংস না হয়। আমাদের কিছু কিছু পার্টনার আছে, তারা চায় যে প্রসেসটা যেন চলে যায়, কোনো প্রয়োজন নাই, আমরা আমাদের মধ্যে চলবো। তো আমাদের জন্য লাগবে প্রসেসটা, কারণ আমরা যদি 26-এর পরে যদি মিডল ইনকাম কান্ট্রিও হয়, ভালনারেবিলিটি তো কমবে না। এই ভালনারেবিলিটির স্বার্থে এই মাল্টিলেটারাল প্রসেসটাকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে এবং আমাদের গ্লোবাল ক্লাইমেট ফাইন্যান্স থেকে অথবা টেকনিক্যাল আমাদের যে কয়েকটা থিমেটিক এরিয়া আছে, যেমন টেকনোলজি ডেভেলপমেন্ট, ট্রান্সফার, ক্যাপাসিটি বিল্ডিং, সেই সব জায়গাও যেতে হবে। আমরা যেন ভালো টেকনোলজি আনতে পারি ফর অ্যাডাপ্টেশন এন্ড মিটিগেশন, আমরা যেন ক্যাপাসিটি বিল্ডিং করতে পারি উইথ দ্য সাপোর্ট অফ ইন্টারন্যাশনাল কমিউনিটি, সেটাও দেখতে হবে। তো সব মিলিয়ে আমরা চেষ্টা করব যেটাই আমরা পেয়েছি সেটা যেন বাংলাদেশ নিয়ে আসতে পারে। এবং ওখানে কিছু কিছু ফিগার আমাদের মনিরবাবু বলেছেন, তো সেখানে কিছু আছে। এখন 2022-এর ফিগার অনুযায়ী কিন্তু এখন অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেকেরই কিন্তু পার ক্যাপিটা ইনকামও এখন পার ক্যাপিটা এমিশন অনেক বেড়ে গেছে। চায়না কিন্তু এখন পার ক্যাপিটা এমিশন 2022 হিসাবে 8.89 টন পার ক্যাপিটা চায়না। ইউ 27টা দেশের অ্যাভারেজ এমিশন হলো 7.25। তো ইউর অ্যাভারেজ এমিশন থেকে চায়নার এমিশন কিন্তু ক্রস করেছে অ্যাকর্ডিং টু 2022 এমিশন। যদি গুগলকেও সার্চ দেন, গুগল সার্চ করে দেখবেন যে ইউ পার ক্যাপিটা এমিশন কত আর আমাদের চায়নার পার ক্যাপিটা এমিশন কত। ইন্ডিয়ার পার ক্যাপিটা এমিশন অনেক কম, কিন্তু অন্য কিছু কিছু দেশে, যেমন সাউথ আফ্রিকার অনেক বেড়েছে, ব্রাজিলের অনেক বেড়েছে। প্রথম 5টা দেশের মধ্যে কিন্তু ব্রাজিল চলে আসছে, ইউএসএ, চায়না, ইউএসএ, ইন্ডিয়া, ইউ 27টা দেশ মিলে, তারপর ব্রাজিল চলে আসছে, সাউথ আফ্রিকা চলে আসছে, তারা কিন্তু এমিশন বেড়েছে, সৌদি আরবিয়া, ইরান চলে আসছে। সবাই মিলেই আমাদের চেষ্টা করতে হবে। তো এখন আমি এই বলে শেষ করছি যে আমাদের যে প্ল্যাটফর্মটা তৈরি হয়েছে, সিভিল সোসাইটি, এনজিও, সরকার, এই প্ল্যাটফর্মটাকে আমাদের আরো ইফেক্টিভ করতে হবে এবং বাংলাদেশের ভয়েস একটাই হবে যে আমাদেরকে as a member of Global South, as well as a member of sensible member of the global community,
আমরা আমরা আমাদের কন্ট্রিবিউশন দিব টু দ্য প্রসেস। আমাদের এনডিসির মাধ্যমে আমাদের পক্ষ থেকে যা করা সম্ভব ইন টার্মস অফ পার্টিসিপেটিং ইন গ্লোবাল মিটিগেশন এফোর্ট সেটাও বাংলাদেশ করবে। আমাদের অ্যাডাপ্টেশন সাপোর্ট লাগবে, ফিন্যান্স লাগবে, টেকনোলজি সাপোর্ট লাগবে, সেই জন্য আমরা অ্যাপ্রোচ করব টু দ্য গ্লোবাল কমিউনিটি। তো ইনশাআল্লাহ ভবিষ্যতে এই প্ল্যাটফর্মটা যেন আরো শক্তিশালী হয় এই কামনা করে আমি শেষ করছি। অনেক ধন্যবাদ জিয়া ভাই, অনেক বিষয় গুরুত্বপূর্ণ ভাবে আপনি উপস্থাপন করেছেন এবং আমরা যেটা মনে করি সবসময় আমরা যখন সিভিল সোসাইটির পক্ষ থেকে নলেজ জেনারেশন, ক্যাপাসিটি বিল্ডিং, কমিউনিটি গভর্নমেন্ট, তখন জিয়া ভাইকে সবসময় আমরা পাই অ্যাজ এ আমাদের ভয়েসেস গুলো যাতে সরকারকে আমরা পৌঁছে দিতে পারি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আমাদেরকে সাপোর্ট করার জন্য। আমরা রিয়েলি কৃতজ্ঞ যে আপনারা সবাই অংশগ্রহণ করেছেন, এনগেজ ডিসকাশন হয়েছে। আমরা আশা করব যে আমরা আমাদের যে লার্নিংস এই ডিসকাশনে আমরা পেয়েছি এবং যে ইনপুটসগুলো পেয়েছি সেটা নিয়ে সামনের পাপে আমরা যথাযথভাবে প্রস্তুতি গ্রহণ করব এবং আমাদের একটা স্ট্রঙ্গার ইউনিফাইড। তো আমাদের এটা বলতে হবে এবং সেখানে যদি সম্ভব না হয় একটা পার্সেন্টেজ যেন দেওয়া হয় যে 30% অফ দ্য টোটাল ফান্ড would be in the form of grant। এইরকম যদি দেওয়া যায়, এখানে ট্রেডঅফটা হয়েছে। ওদিকে ডেভেলপ কান্ট্রি যারা আমরা বলছি 92 NS1 পার্টি, how to achieve 1.5 degree Celsius by 2030, এরকম মিলে 25টা দেশকে বলেছে NS2 পার্টি। তারাই মূলত বলা হয়েছে কনভেনশনে, 92 কনভেনশনে, যে তারা ডেভেলপমেন্টকে সহায়তা দেবে। বাকিদের কথা বলেনি, বাকি যে 24-এর পরে যে 39টা আছে ইনফরমাল স্ট্রাকচার, এখানে 40টার মতো 42টার মতো সংগঠন আছে আন্তর্জাতিক এবং জাতীয়। আমরা যেটা করি বছর ব্যাপী 4-5টা ইভেন্ট করে। প্রথম ইভেন্ট হচ্ছে যে কপ থেকে আসার পরে কপের একটা ডিটেইল অ্যানালাইসিস, এটা হচ্ছে একটা মিডিয়া ব্রিফিং হলো। এখন কপের কিছু টেকনিক্যাল টেক্সটের কিছু টেকনিক্যাল ডিফিকাল্টিজ আছে অথবা টেকনিক্যালি আরো বেশি জানা উচিত। আমরা এটা একটা ইলাবোরেশন করব যে আসলে যেটা বলেছে যে 300 মিলিয়ন ইউএস ডলার বাই 2035, এটা বলতে কি বোঝা যায়, 1.5 ডিগ্রি সেলসিয়াস কেন নাই, এটার পরিবর্তে কি আসছে, মিনস অফ ইমপ্লিমেন্টেশনের মধ্যে এনাবলার কি কি আছে, এটা একটা ডিটেইল অ্যানালাইসিস করে আমরা আবার গ্রুপে বসে আমাদের আন্ডারস্ট্যান্ডিং আরো পরিচ্ছন্ন করবো যে এই কপের যে ডিসিশনগুলো হয়েছে সেটা আসলে কি মিন করে। তারপরে আমরা যেটা করি 3 দিন ব্যাপী রেসিডেন্সিয়াল ওয়ার্কশপ করি, যেখানে আমরা পরবর্তী কপে কি পজিশন হওয়া উচিত সিভিল সোসাইটির সেটা আমরা নির্ধারণ করি আমাদের প্রপার আন্ডারস্ট্যান্ডিং থেকে। তারপরে হচ্ছে আমরা প্রেস ইভেন্ট করি, সিভিল সোসাইটির যে পজিশন পেপার তৈরি করি সেটা শেয়ার করি। আমাদের গত 3 বছর হতে সিভিল সোসাইটি পজিশন পেপার তৈরি করি প্রিন্টেড, এবং সেটা আমার মনে হয় যে ওয়েল রিগার্ডেড এবং অনেক অনেক চিন্তা ভাবনা করে অনেক সুন্দর করে করার চেষ্টা করি, যাতে ক্রিটিক্যাল ইনপুটসগুলো আছে এবং মিডিয়ার সাথে শেয়ার করি। এবং কপেজেও আমরা আমাদের সাইড ইভেন্টে সেটা বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করি। তার মানে সিভিল সোসাইটি আমরা যেটা চেষ্টা করি সেটা হচ্ছে নট অনলি জাস্ট রেজিং স্লোগান যে আমরা এটা চাই। এই যে আমরা স্লোগানগুলো দিচ্ছি, এই স্লোগানের পিছনে যে জ্ঞান দরকার অথবা যে ধরেন আর্গুমেন্ট দরকার, সেই আর্গুমেন্টগুলো আমরা তৈরি করি যাতে করে আমাদের নিজেদের মধ্যে এক ধরনের ধারণা তৈরি হয় এবং আমরা সেই আর্গুমেন্টগুলি প্রপারলি তুলে ধরতে পারি। তো আমাদের যে ইফোর্ট আমরা ছিল সেটা চলমান থাকবে, সকলের সহযোগিতা আমরা সেটা করছি গত 3 বছর যাবত এবং এই বছরও সেটা থাকবে। আশা করছি আরো অনেকেই সেটার সাথে সম্পৃক্ত হবেন, তবে আমরা আরো স্ট্রঙ্গার, আরো কোঅর্ডিনেটেড ওয়েতে আমাদের কাজগুলো করে যাব আশা করছি। তো এইবার আমি আমাদের সর্বশেষ বক্তা, পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ জিয়াউল হক, ওনাকে রিকোয়েস্ট করছি ওনার শেষ বক্তৃতার জন্য এবং যে পয়েন্টসগুলো আছে সেটা উনি অ্যাড্রেস করবেন। ধন্যবাদ শামসুদ্দোহা ভাই। শুরুতেই আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি যে এই যে ক্লাইমেট জাস্টিস অ্যালায়েন্স থেকে খুব সুন্দর একটা আয়োজন করেছে। আমাদের কপ থেকে ফেরার পরে এই ধরনের একটা ডিব্রিফিং দেওয়া আসলেই প্রয়োজন এবং এটা আমাদের যারা যেতে পারেন নাই তাদেরকে অবহিত করা, ওয়াইডার পার্টিসিপেশন আমাদের যেন থাকে আমাদের এই ডিসিমিনেশনে, সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আমি প্রথমেই রাব্বি এবং সানজিয়াকে ধন্যবাদ দিই, খুব কম্প্রিহেন্সিভ একটা প্রেজেন্টেশন দিয়েছে।
সেখানে মোটামুটি সব চলে এসেছে। আমরা যে বিষয়গুলো নিয়ে বলতে চাই সেই বিষয়গুলো তারা খুব ভালোভাবে তুলে নিয়ে আসছে এবং ইতিমধ্যে অনেক আলোচনা হয়েছে, সব বিষয়ে আলোচনা হয়েছে। আমি যেহেতু অনেকদিন যাবত এই প্রসেসে জড়িত আছি, ক্লাইমেট চেঞ্জ কনভেনশন প্রসেসে আছি, এই আজকের এই কপে কপ 29 আমার হবে 18তম কপ। সুতরাং এই বিষয়গুলো ডাইনামিক্স গুলো একটু বোঝার চেষ্টা করি। আমি শুরুতে একটু বলি যে হতাশা হয়, আমরা প্রতিবারই হতাশা প্রকাশ করি। এটা বুঝতে হবে যে আমাদের এই প্রসেসে কিছু লিমিটেশন আছে, ইনহেরেন্ট লিমিটেশন। এগুলো না, এগুলো যদি আমরা জানি তাহলে আমাদের হতাশাটা একটু কম হবে। আর আরেকটা বিষয় হলো যে গত 32 বছরে আমাদের কনভেনশন হয়েছে 1992 অ্যাডপশনের পরে 32 বছরে অনেক পরিবর্তন হয়েছে। আমাদের গ্লোবাল ইকোনমি, আমাদের গ্লোবাল অ্যাডভান্সমেন্ট, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, ফিনান্সিয়াল অ্যাডভান্সমেন্ট, আমাদের যে মাইট, যে ইকোনমিক মাইট, পলিটিক্যাল মাইট, টেকনোলজিক্যাল মাইট, এগুলো কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। ওভার দি ইয়ার্স অনেক ট্রান্সফরমেশন হয়েছে। আমরা এখন তিনটা গ্রুপ খুব শক্তিশালী আমাদের ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ নেগোসিয়েশনে। একটা হলো যেটাকে আমরা বলছি ডেভেলপ কান্ট্রি, যেটা কনভেনশনে বলেছে অ্যানেক্স 1 পার্টি। একটা 39টা দেশের একটা তালিকা আছে, যেখানে এখন যারা দেখলে বুঝবেন ওই সময় 92-তে তারা OECD মেম্বার ছিল, কিন্তু এখন তো ওদেরকে অত দেখা যায় না। যেমন লাটভিয়া, এস্তোনিয়া, খুব ছোট ছোট টাইনি কান্ট্রি ইন ইস্ট ইউরোপ, তারাও কিন্তু ওই ডেভেলপ কান্ট্রির লিস্টের মধ্যে আছে। তারপরে ওখানে আরেকটা লিস্ট আছে অ্যানেক্স 2 কান্ট্রি, 25টা দেশে, তারা হলো মূলত অ্যাডভান্স ডেভেলপ কান্ট্রি এবং কনভেনশনে বলেছে তারাই মূলত আমাদের এমিশন রিডাকশন করবে এবং ডেভেলপিং কান্ট্রিকে ফিনান্সিয়াল সাপোর্ট দিবে। অ্যানেক্স 2 I think a lot of things have been said, and I would like to start with one correction, because I think we are being misled. Couple of honorable colleagues mentioned about that China is now having more emission, India. I think this is not the right picture, because we are always looking at per capita emission, and if you look at per capita emission, the USA has per capita emission is around 1313 tons of global greenhouse gas emission per year, 1,313. While if you look at China, the per capita emission is still 181 tons of greenhouse gas emissions, which is 1/7 of USA when it comes to per capita. It's because of the population. China is the biggest. China and India has the biggest population. That's where when it comes to absolute number, perhaps those numbers are high, but when you look at the lifestyle, which is very, very important, that's where the countries which are developed countries, if you look at the top 5 emitters from the per capita point of view, it's basically USA, Germany, UK, France and Japan. These are the 5 countries which are way ahead when it comes to per capita carbon emission. And why I'm focusing on this is because while we are talking about a lot of things around climate finance, but only climate finance is not going to solve this problem. This is a global problem and it needs global action, and it needs consistent solutions, especially in terms of reducing the greenhouse gas emission, because without that emission reduction, we will not be able to achieve the ambition of limiting the temperature rise by 1.5. And by the way, again, it's an average 1.5. When we say 1.5 degree, it's an average. But countries like Bangladesh, we have actually already crossed that 1.5. So unless and until this lifestyle is changed, until and unless this just transition program is picked up strongly, and the developed nation, especially the global north nations who are having the biggest pollution in terms of per capita carbon emission, if they don't reduce it, we will continue to face those challenges. If you look at 2024 itself, Bangladesh faced 6 disasters. Every month, if you look at like from April, May until October, November, we are facing, every month we are facing one disaster. More than 20 million people across 40% of geography of Bangladesh were impacted, and $1.2 billion of financial losses Bangladesh experienced only in this year.
And what is the contribution of Bangladesh in creating this problem? Hardly any contribution. But we are facing those branches. So we have to be careful in our messaging. It's also about hypocrisy. I want to also kind of highlight, we are talking about 1.3 trillion and then only 300 billion was given. And many times the developed nation, the global north nation says that no, they don't have enough public resources. Can you imagine in 2022, $7 trillion worth was given as the fossil fuel subsidy. So they have money to subsidize the fossil fuel, $7 trillion. And if you just reduce that subsidy by 20%, you can take out 1.4 trillion, which is enough at this stage to provide the funding for climate actions. So this is a sheer hypocrisy. It's not about that money is not available, but it is about being sincere, being committed, being empathetic towards the losses what countries like Bangladesh are having. That spirit is not there. That sensitization is not there. Plus, for them everything comes with a profit. What comes to them is more important than what is going from them. So again, this whole profit-oriented mentality is creating a lot more barriers for all these climate finance, and it was really unfortunate that we had to finally settle with 300 billion, and then again, who pays this 300 billion? There is no information about it. And again, this is all about fair share, that who pollute the most should pay the most. We always talk about this PPP. It's basically polluters. Yes, so polluters pay principle. But unfortunately, there is no information about it. So the same problem what we had agreed in the $100 billion target, that who pays was not clear. Now again, $300 billion who will pay is not clear. And then therefore, you know, the biggest emitters will always get away, and there is no incentive for those nations who are already contributing. What is the incentive? So everyone is looking at each other that, okay, you pay, you pay, you pay. So it would have been greatly appreciated if this quality aspect would have been, you know, agreed, that who pays, and payment has to be fair share, where the biggest polluters should pay the most. I think I would also like to highlight one more thing about this. This carbon financing is something which has been agreed, but again we need to be very, very careful. It should not be done at the cost of those polluters who don't, you know, reduce their emission. It's not about that, okay, they buy the carbon sequestration, carbon credit in Bangladesh or any other country to offset their carbon footprint. That is all about the greenwashing. This is what we don't want. We really want a commitment where they reduce their emission, and then on top of it, they also buy the carbon credit. But it's not about that, okay, I will not reduce my carbon footprint, but then I'll buy from you. That's hypocrisy, which is actually happening. Even during the COP, a lot of developed nations actually provided approvals to fossil fuel companies in their respective countries for the expansion of their business, which is truly unfortunate that, you know, we are talking about having an ambition. What we are talking about, we are not practicing. So there is a very clear difference that on one hand we want to reduce the temperature rise below 1.5. On the other side, you are continuously giving fossil fuel subsidy. You are continuously providing approvals for the expansion of fossil fuel based companies. So overall, I think we don't need to kind of highlight that Bangladesh, yes, Bangladesh is vulnerable, but at the same time, we are not beggars. It's the right issue, the human rights issue. The problem which we have not created, we are facing the consequences of that problem, and therefore we deserve those compensation. And it is nothing, no favor any developed nation is making. There is no, we are not beggars, but this is the right. And I think this messaging is very, very important, that we should not shy away when it comes to issues like climate finance and holding people accountable. We have to hold them accountable because they have created the problem. We haven't. But now our people are facing difficulties and they need to be compensated. So I think overall, very frustrating COP. But I think I should thank the big civil society that, you know, thousands of civil society activists reached COP29, and they really made a lot of efforts until the last moment. Like I still remember 22nd of November evening, night, people were working so hard, creating a lot more pressure,
So despite of the fact that even we did not get those intended outcome, I think they really played a very important role, including from Bangladesh. A lot of civil society actors went from Bangladesh. So thank you very much everyone, and I think the fight is still not end. We have to continue. থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক ধন্যবাদ মানিশ আগরওয়াল। যে বিষয়টা গুরুত্বপূর্ণভাবে এসছে সেটা হচ্ছে দিস ইজ ফাইট ফর জাস্টিস, ফাইট ফর হিউম্যান রাইটস। তার মানে ক্লাইমেট চেঞ্জের যখন আমরা বলবো, and this is not just begging, because this problem has been created by the north, south is suffering, and we need to claim our justice and rights. এবং ক্লাইমেট চেঞ্জের যে হিউম্যান ডাইমেনশন আছে, এটাকে আসলে আমাদেরকে আরো পরিষ্কারভাবে তুলে ধরতে হবে। আমরা আসলে একটা হিপোক্রেটিক ওয়ার্ল্ডে বাস করছি, এবং এটা আবারও প্রমাণিত এই কপ থেকে। একদিকে বলা হচ্ছে যে ফসিল ফুয়েল থেকে আমরা ফেজ আউট হয়ে যাব, আরেকদিকে হচ্ছে ফসিল ফুয়েল সাবসিডি বাড়ানো হচ্ছে, এবং ফসিল ফুয়েলের সাবসিডি হচ্ছে হিউজ। একদিকে আমরা নেগোশিয়েট করছি একটা ক্লিন ওয়ার্ল্ডের দিকে যাব, আরেকদিকে হচ্ছে যে আমরা প্রাইভেট সেক্টরের সাথে ডিল করছি কিভাবে আরো বেশি ফসিল ফুয়েল প্রোডাকশন করা যায়। তার মানে ক্লাইমেট চেঞ্জ কে আমরা যে জায়গায় নিয়ে এসেছি সেটা হচ্ছে ন্যাশনাল ইন্টারেস্ট ড্রিভেন। আমি টাকা ইনভেস্ট করব, আমি ফসিল ফুয়েল এক্সপানশন করব, আমি ক্লিন এনার্জি প্রমোট করব, আমি কার্বন বিজনেসকে প্রমোট করব অন দি কনটেক্সট অফ ওন ন্যাশনাল ইন্টারেস্ট। আমরা গ্লোবাল ইন্টারেস্টকে সেখানে কম্প্রোমাইজ করছি। সো গ্লোবাল ইন্টারেস্ট যদি কম্প্রোমাইজ হয় আমার ন্যাশনাল ইন্টারেস্টের কাছে, তাহলে আমরা 1.5 ডিগ্রি সেলসিয়াস গোল যেটা টার্গেট করেছি সেটা অ্যাচিভ করা সম্ভব হবে না। এবং সেটার জন্য সিভিল সোসাইটির যে শক্তি আছে একত্রিতভাবে কাজ করার, এবং এটা আমরা এই কপেও দেখেছি, মানে একবার এন্ড পর্যন্ত কিছু সিভিল সোসাইটি গ্রুপ স্ট্রংলি কাজ করেছে, এবং শেষের দিকে হচ্ছে বিভিন্ন রাষ্ট্রের কাছে সিগনেচার পিটিশনও আমরা দিয়েছি যে আমরা এই কপ চাই না, অথবা এই ধরনের কনফার্মেশন গুলো চাই। আমার মনে হয় যে আমাদের সিভিল সোসাইটির আরো স্ট্রঙ্গার ইউনিফাইড ভয়েস যদি একত্রিতভাবে কাজ করি, ইনক্লুডিং মিডিয়া, তাহলে হয়তো আমরা একটা জাস্টিস বেসড কনফারেন্স অফ দি পার্টিজ এস্টাবলিশ করার জন্য কাজ করে যেতে পারবো। সুতরাং ফাইট ইজ স্টিল অন। থ্যাংক ইউ। এখন আমরা যাব হচ্ছে কয়েকটা প্রশ্নের প্রশ্ন, যদি আপনাদের থাকে ক্রিটিক্যাল প্রশ্ন এবং কনসার্ন অন COP29 এক্সপেকটেশন, আমরা কি পেলাম না, কি করা উচিত ফ্রম দ্য মিডিয়া ফ্রেন্ডস, এবং সেটার পরে হচ্ছে আমরা পরিচালক পরিবেশ অধিদপ্তর ওনার কাছ থেকে শুনবো। তো আমি প্রশ্ন